Baby, let me see it. I just wanna eat it. Baby, let me see it. No, I really need it. Oh, baby, let me see it. I just wanna eat it. I know the things that you like. सोनिए मिठी गाना करके तू ना जा छट के रब तो मैं मंगा तेरा प्यार हानी है girl you know what I'm saying hey कोई आगे कोई पीछे कोई ऊपर कोई नीचे सब मुझसे पूछते हैं तू कौन देश से आई नाम जलेबी बेबी जलेबी बेबी जलेबी बाई जलेबी बाई রাতের ৬টা পেরিয়ে পৃথিবীতে ভোর নামলো। উজ্জ্বল আলোয় স্নিগ্ধ পরিবেশ। বসন্ত পেরিয়ে গরমের আবির্ভাব হয়েছে সেই মাসখানেক আগেই। এই ধরনেতে কাঠখড় গরমের আভাস, শরীর জ্বলার মতো উত্তাপ সূর্যের আলোয়। তবে সকালের পরিবেশটা নরমই হয়, শীতল আর ঠান্ডাময়। এমন একটা সকালে ঘুম ভাঙল মায়ার। সকাল তখন ৫টা ৭-এর ঘরে। খুব সকালে মায়ের ঘুম ভাঙার অভ্যেস থাকলেও আজ একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল ওর। ঘুমের মধ্যে অল্প স্বল্প নড়তে চাইলে নিজেকে বন্দি মনে হলো কোথাও। নড়তে চেয়ে নড়তে পারল না সে। মা কোথায় আছে সেটা বুঝতে না পেরে আবারও নড়ে চড়ে উঠতে চাইলে মায়ের মুখ ঠেকলো কারো গলদেশে। মা নিজের নাক ঘষল সেখানটায়। নাকে খোঁচা খোঁচা শুয়ের মতো কিছু বিকতেই শরীর শিরশির করলো মিষ্টি ব্যথায়। নাক মুখ কুচকে ঘুমের মধ্যে মায়ের নিজের একটা হাত নাকের ব্যথিত জায়গায় ঘষতে চাইলে বুঝলো সেটা কারো হাতের উপর। সে হাতও উপরে তুলতে পারছে না, মোট কথা শরীর নাড়াতে পারছে না। মায়া অনুভব করলো ওর শরীর কিছুর সাথে সাপের মতো পেঁচিয়ে আছে। মায়া ঘুমের রেশ কাটাতে না পেরে চোখ বন্ধ অবস্থায় হাতড়ে দেখতে চাইলো মায়া কোথায় আছে। হাতড়ানো অবস্থায় মায়া বুঝতে পারলো সে কাত হয়ে শুয়ে আছে। ওর ডান হাতটা নিচে আর বাম হাতটা উপরে। বন্দি মায়ের বাম হাতটা রাখলো কিছু একটার উপরে, যেটা মায়ের শরীরকে পেঁচিয়ে শুয়ে আছে সেটার কোনো এক জায়গায় হবে হাতটা। ঘুমের মধ্যে মায়া হাতড়ে হাতড়ে বুঝতে পারলো সে বেশ শক্ত আর উষ্ণ আরামের মধ্যে কিছু একটার সাথে শুয়ে আছে। মা আবারও হাতড়ালো। হাতড়াতে হাতড়াতে মায়ের হাতটা কারো কোমর থেকে পিঠে গিয়ে থামলো। মায়া বুঝতে পারলো সে কারো শরীর হাতড়াচ্ছে, কিন্তু কার? মা কি কোনো পুরুষের সাথে শুয়ে আছে? সর্বনাশ! মা চমকে ওঠার মতো করে তড়াক করে চোখ মেলে তাকালো। চোখে অন্ধকার ছাড়া তেমন কিছুই দেখতে পেল না। কারো গায়ের কড়া পারফিউমের ঘ্রাণে মায়া বুঝতে পারলো সে হৃদের 2 বাহুতে আটকে আছে। মায়ের স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, অন্য কোনো পুরুষের সাথে তো আর শুয়ে নেই। মায়ের স্বস্তির হতে গিয়েও পারলো না মাকে এভাবে জড়িয়ে ধরে ঘুমাতে দেখে হৃদকে। মা এই রুমে কখন আসলো সেটাও জানে না। মায়ের যতটুকু মনে আছে, লাস্ট টাইম মায়ের হৃদের সঙ্গে ওই রকম একটা আপত্তিকর পরিস্থিতিতে ছিল। তারপর আর কিছুই মনে নেই। খুব সম্ভবত মায়া জ্ঞান হারিয়ে ফেলেছিল। তারপর তাহলে কি এই লোক মায়াকে নিজের রুমে নিয়ে এসেছে? সর্বনাশ! বাড়ির লোকজন যদি দেখে, মায়াকে রাতে শ্রেয়ার রুমে না দেখে অবশ্যই এতক্ষণে খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে বাড়িতে। মুক্তা জয়ী ওরা নিশ্চয়ই চিন্তা করছে। সবচেয়ে বড় কথা, মায়ের নিখোঁজ হওয়ার কথাটা নিশ্চয়ই এতক্ষণে ওদের বাড়িতে চলে গেছে। মায়া নিজের ভাবনায় ভয়ভীত হলো। হৃদ থেকে ছায়া পেতে চেয়ে বুঝলো ওরা দুজনই কাত হয়ে শুয়ে আছে। হৃদ 2 হাতে মায়ের পিঠ জড়িয়ে বুকে বেঁধে রেখেছে মায়াকে, যার জন্য মায়ের মুখ হৃদের গলদেশে ঠেকে আছে। আর এতক্ষণে মায়ের হৃদের কোমর থেকে পিঠ পর্যন্ত হাত দিয়ে নিজের অবস্থান বুঝছে। মায়ের হৃদের শক্ত হাতের বেড়ে পড়ে লজ্জায় সিটিয়ে গেল। সেই সাথে শরীর টান টান করে উঠল ব্যথায়। মায়ের পা দুটো সেই কখন থেকে অবশ হয়ে আছে ভারী কিছুর জন্য। মা পা নাড়াতে চেয়েও আবারও চমকে উঠল, কারণ হৃদ মায়ের উরু বরাবর এক পা তুলে দিয়ে মায়াকে কোলবালিশের মতো 2 হাতে জাপটে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। এবার ভীষণ লজ্জা পেল মায়া। বুকটা ঢিপ ঢিপ করলো অস্থিরতায়। ও কি সারা রাত এভাবে ঘুমিয়েছিল লোকটার সাথে? ইস, কি লজ্জা! এত লজ্জায় মা নিশ্চয়ই ওর স্বামীকে আর মুখ দেখাতে পারবে না। মা লজ্জায় আড়ষ্ট হয়ে হৃদ থেকে ছাড়া পেতে চেয়ে আস্তে করে হৃদের হাতগুলো নিজের উপর থেকে সরালো। তারপর হৃদের ঘুমের সুযোগ নিয়ে খুবই আস্তে ধীরে নিজের উরু থেকে হৃদের ভারী পা সরিয়ে চুপচাপ খাট থেকে নামলো। গায়ের ওড়নাটা খোঁজ করতে গিয়ে দেখলো অবহেলায় সেটা ফ্লোরে পড়ে আছে। মা কি ওড়না ছাড়া লোকটার সাথে ঘুমিয়েছিল? ইস! মা আবারও লজ্জায় আঁচড়ে পড়ে।
দ্রুত ফ্লোর থেকে নিজের ওড়নাটা গায়ে জড়াতে জড়াতে ঘাড় বেয়ে তাকালো হৃদের দিকে। হৃদ এখনো মায়ের দিকে কাত হয়ে ঘুমাচ্ছে। যেভাবে মায়াকে বুকে নিয়েছিল সেভাবেই আছে, শুধু হৃদের বুকে মায়া নেই। মা চোরের মতো কর্নার টেবিল হতে নিজের ফোনটা উঠিয়ে বিনা শব্দে খালি পায়ে রুম থেকে বের হতে বুক চেপে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আজ বড় বাঁচা বেঁচে গেছে মায়া। হৃদের ঘুম থেকে ওঠার আগেই মায়া পালিয়ে আসতে সক্ষম হয়েছে। মা বুকে হাত রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলার মধ্যেই নাকে বাজলো কড়া পারফিউমের ঘ্রাণ। এই ঘ্রাণটা মায়া চেনে, হৃদের শরীরের ঘ্রাণ। যতবার হৃদ মায়ের সামনে এসেছিল ঠিক ততবারই মায়া এই সুগন্ধিটা পেয়েছিল। মায়া নিজের কাঁধে নাক বাজিয়ে শ্বাস নিতেই বুঝতে পারল হৃদের শরীরের ঘ্রাণ মায়ের শরীরে মোমো করছে। মা চমকে উঠল, বরাবর নাক বাজিয়ে নিজের শরীর শুকলো। বাপরে, মায়ের পুরো শরীরে শুধু হৃদ গন্ধ ছড়াচ্ছে। এই মুহূর্তে মায়া যদি কারোর সামনে যায় তাহলে নিশ্চিত ও ধরা পড়ে যাবে। সবাই বুঝে যাবে মায়া যে হৃদের সাথে ছিল রাতে। কি সাংঘাতিক ব্যাপার, লোকটার শরীরের ঘ্রাণটা কেমন মায়াকে টানছে। মায়া ভীতি চোখে চারপাশে তাকালো। চারপাশটা কেমন অচেনা অপরিচিত ঠেকলো। এটা ফাহাদদের বাড়ি নয়, সেটা চট করে বুঝে গেল মায়া। তাহলে মায়াকে এই লোক কোথায় নিয়ে এসেছে? এটা কার বাড়ি? মায়ের জানা মতে এটা খান বাড়িও নয়, কারণ মায়া খান বাড়িতেও গিয়েছিল 2 বার। ওর চেনা আছে খান বাড়ি। তাহলে এটা কোথায়? কে থাকে এখানে? নিজের চিন্তা ভাবনার মাঝে মায়া ভয় পেল না, বরং নির্ভয়ে থাকলো হৃদ পাশে আছে বলে। তবে কৌতূহল হয়ে চারপাশে দেখতে দেখতে সামনে আগালো। করিডোরের সামনে মায়া দেখতে পেল একটা লম্বা সিঁড়ি নিচে ড্রয়িং রুম অব্দি গিয়েছে। নিচে গেল না সে, বরং সেই সিঁড়ির মাথায় বসে পড়ল। কার না কার বাড়ি। মায়া যদি কৌতূহল নিয়ে নিচে অব্দি যায় তাহলে নিশ্চিত কারো না কারো সামনে পড়ে যাবে। তখন হবে আর এক বিপদ। অপরিচিত দেখে মায়াকে যদি জিজ্ঞেস করে সে কে, কার সাথে এই বাড়িতে এসেছে, রাতে কোথায় ছিল, মায়া তখন কি বলবে? মায়ের কাছে তো এসবের উত্তর নেই। আবার মায়ের হৃদের ভয়ে রুমেও যেতে পারছে না। এই জন্যই সে এখানে বসে থাকবে বলেই ঠিক করলো। হাতের ফোনটার লক খুলতেই মায়ের মাথায় দুষ্টু বুদ্ধি হাঁটলো। মায়ের জামাই তো আর জানে না যে মা যে ওদের সম্পর্কের বিষয়ে অবগত। তাহলে এই বিষয়ে লোকটাকে একটু হেনস্থা করলে কেমন হবে? অবশ্যই দারুণ হবে। মায়াকে এই লোক কম নাকে দড়ি দিয়ে ঘুরায়নি। সামনে থেকেও মায়ের কাছে নিজের পরিচয় না দিয়ে শুধু ওকে হেনস্থা করে গেছে। এবার মায়ের পালা। মায়াও এই লোককে এবার আচ্ছা মতো জব্দ করবে, এমনটাই ঠিক করলো। হাতের ফোনটাই হৃদকে কল দিতেই হৃদ সেই কলটা রিসিভ করলো বেশ কিছুক্ষণ পরে। মায়ের হৃদকে কল রিসিভ করতে দেখে চট করে কান্না করার মতো নাক টেনে বলল, হ্যালো। হৃদ ঘুম জড়ানো কণ্ঠে উত্তর করলো, হৃদের মাতাল কণ্ঠে মায়ের বুকটা ধুপ করে উঠল। বাপরে, এই লোকের সবকিছুই মারাত্মক। মায়া এত ঘায়েল হতে হতে না জানি কবে হার্টের সমস্যা হয়ে যায় ওর। হৃদের কণ্ঠে মা এক মুহূর্তের জন্য নিজের অভিনয়ের কথা ভুলে গেলেও পর মুহূর্তে ঠিকই মনে পড়ল সে এখন অভিনেত্রী। হৃদকে জব্দ করতে চেয়ে আবারও নাক টেনে কাদার মতো করে বলল, হ্যালো শুনছেন? আমি না আপনাকে ঠকিয়েছি। আমার বড় ভাইয়ের ভাসুর হৃদ খানের সাথে রাতে ঘুমিয়েছি। এখন আমি আর আপনার বউ না। মায়ের কথায় চট করে হৃদের ঘুমের রেশ কেটে গেল। ফোনটা কানে নিয়েই মাথা উঁচিয়ে তাকালো নিজের পাশে। সে একই বিছানায় শুয়ে। মাকে নিজের পাশে বিছানাতে না দেখতে পেয়ে বুঝলো বেয়াদব বউটা তাকে ঘুমের মধ্যে রেখে পালিয়েছে। হয়তো আশেপাশে কোথাও থেকে হৃদকে কল করে তারই নামে বিচার দিচ্ছে। হৃদও দমে যাওয়ার পাবলিক না, তার স্বামীকে দমানো দায়। হৃদ কাঁধ হওয়া থেকে সেভাবেই উপর হয়ে বালিশে মাথা রাখতে রাখতে বলল, সমস্যা নাই বউ, হৃদ খান আমার বউয়ের সাথে ঘুমাইছে, আমি ওর বউয়ের সাথে ঘুমাবো। তাহলে হিসাব হবে বরাবর। আমার বউয়ের সাথে ঘুমানোর শোধ আমি ওর বউয়ের সাথে ঘুমিয়ে তুলবো। হৃদের কথায় মায়া চট করে কল কেটে থতমত খেয়ে বসলো। হৃদকে জব্দ করতে চেয়ে ও নিজেই জব্দ হয়ে গেল। এই ধুরন্ধর লোককে মায়া আদৌ জীবনে জব্দ করতে পারবে বলে মনে হয় না। মায়া একটা কথা বললে এই লোক মায়াকে কেমন করে ওর নিজের কথাতেই ফাঁসিয়ে দেয়। এই যেমন এখন দিল হৃদ খান আর ফোনের ওপাশের ব্যক্তির বউ তো মায়া নিজেই। দুটো মানুষ তো একই। ফোনের লোকটা যদি হৃদ খানের বউয়ের সাথে ঘুমিয়ে শোধ তুলতে চায় তাহলে সে মায়ের সাথে আবার ঘুমাবে। ঘুরে ফিরে মায়াকেই মায়ের কথায় ফাঁসিয়ে দিল। মায়া নিজেকে নিয়ে বড্ড আফসোস করলো। সে যদি একটু চালাক হতে পারতো, কোনো না কোনো ভাবে নিজের স্বামীকেও কথার জালে ফাঁসাতে পারত। মায়ের যা বুদ্ধি, সে তো ইহ জীবনেও এই লোকের সাথে কথায় পেরে উঠবে না, আর না এই লোককে কখনো জব্দ করতে পারবে। আহা, মায়ের আরো একটা নতুন আফসোস যোগ হলো নিজের স্বামী চতুর বলে।
সকাল 5টা পেরিয়ে 5:45 ঘরে কাক ডাকা ভরে পাখির কিচিমিচির শব্দ ভেসে আসছে অদূরের লিচু গাছটা থেকে। মা বাড়ির সামনে দরজায় দাঁড়িয়ে সেদিকে বিস্ময়ে তাকিয়ে। ছোট লিচুর গাছের শাখা ডাল নুয়ে পড়েছে কাঁচা পাকা অসংখ্য লিচুর ভারে। লিচুগুলো দেখতে লোভনীয় হলেও মা সেদিকে এগিয়ে গেল না পেড়ে খেতে। কার বাড়ি কে জানে। রাতের অন্ধকারে মায়াকে ওর স্বামী কার বাড়িতে নিয়ে এসেছে মা এখনো জানে না। বাড়ির মালিক বা আশেপাশে অন্য কাউকেও দেখেনি এখনো। সেজন্য মায়া তখন সিঁড়ি থেকে নেমে নিচের ড্রয়িং রুমটা পার হয়ে বাইরে এসে দাঁড়িয়েছে। তবে মায়া বুঝতে পারছে এটা ফাহাদের বাড়ি নয়, কারণ মায়ের বোনের শ্বশুর বাড়ি ওর চেনা। কিন্তু এই অপরিচিত বাড়িটি মায়া চেনে না বলেই বের হয়েছে দেখতে এই সুন্দর ডুপ্লেক্স বাড়িটা। ছোটখাটো দোতলা ডুপ্লেক্স বাড়িটির সামনে একটা সুন্দর বাগানও আছে, তবে সেই বাগানে ফুলের চারা নেই, আছে শুধু অসংখ্য ফলের গাছ। বেশ কিছু ফল গাছ মায়া চিনতে পারলেও অনেক গাছই সে চিনতে পারছে না। নামবিহীন বিদেশি ফলের চারা হবে বলে মনে হলো মায়ার। মায়া মাথার ঘুমটা আরো একটু টেনে নুয়ে পড়া লিচু গাছের নিচে দাঁড়ালো। ওর গায়ে এখনো কালকের পরা সেই সাদা পাকিস্তানি জামাটি জড়ানো। ফর্সা পায়ে হৃদের বড় বড় স্যান্ডেল জোড়া মায়ার পাকে বেশ ছোট দেখালো। হয়তো তখন হৃদের রুম থেকে পালিয়ে আসতে গিয়ে তাড়াহুড়োই মায়া নিজের জুতো খুঁজে পায়নি। চোখের সামনে যা পেয়েছিল তাই পরে হৃদের রুম থেকে পালিয়েছিল সে। মায়া ঘুরঘুর করে বাগানটা দেখতে লাগলো। অসংখ্য ফল গাছের ভেতরে এক মুহূর্তের জন্য ভুলে গেল হৃদের কথা। হাত বাড়িয়ে ফলের চারা সহ গাছগুলো ছুঁয়ে দেখার মধ্যেই আসিফের গলা পেয়ে মা চমকে ওঠার মতো করে পেছনে ঘুরল। তখনই চোখে পড়লো আসিফকে বাসার কাপড়ে দাঁড়িয়ে একজন মহিলার সঙ্গে কথা বলছে। মা অদূর বাগান থেকে দাঁড়িয়ে দুজনকে দেখে বুঝতে পারলো মহিলাটি হয়তো এই বাড়ির সার্ভেন্ট হবে, আর আসিফ তাকে তার কাজ বুঝিয়ে দিচ্ছে। মায়ের হঠাৎই মনে হলো হৃদের কথা। লোকটা হয়তো এখনো ঘুমিয়ে আছে, সেজন্য মায়ের খোঁজ জানে না। কিন্তু ঘুম থেকে উঠে মায়ের খোঁজ করলে মা এই লোকের সামনে দাঁড়াবে কি করে? মায়ের তো লজ্জায় মরে যাবে। কাল রাতের ওইসব ঘটনার পর মায়ের আর সাহস নেই লোকটার সামনে দাঁড়ানোর। ভাগ্যিস মা কাল রাতে বেহুশ হয়েছিল, নয়তো সে হার্ট অ্যাটাক করতো। এই লোক মায়ের উপর যে চাপ সৃষ্টি করেছিল, মায়ের তো এখন এই লোকের সামনে যাওয়া রীতিমতো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তার থেকে সবচেয়ে বড় কথা হলো মায়ের স্বামী ওর মতিগতি বুঝতে পেরেছে। হয়তো জেনে গেছে মা যে তাদের দুজনের স্বামীস্ত্রী হওয়ার সম্পর্কটা নিয়ে অবগত। তার জন্য তো লোকটা আজকাল মায়ের সাথে কেমন আপোষে মিশে যেতে চায়। মায়ের মনস্তাত্ত্বিক ভাবনার মাঝেই একজোড়া সাদা পা ঘাসের ওপর দেখলো। মায়ের বেখালি দৃষ্টি মাটি থেকে তুলে সামনে তাকাতেই চমকে উঠলো হৃদের উপস্থিতি দেখে। থতমত খেয়ে তাড়াহুড়োই পালিয়ে যেতে চাইলে হৃদ তৎক্ষণাৎ মায়ের বাহু টেনে আটকায়। মায়ের রাতের কথা ভেবে লজ্জায় মাথা নুয়ে রাখলে হৃদ মায়ের বাহু টেনে কাছে আনে। মায়ের থুতনি ধরে মুখটা ওপরে তুলতেই দুজনের চোখাচোখি হলো। মা লজ্জায় মুখ ঘুরিয়ে নিতে চাইলে হৃদ মায়ের মুখটা আটকে রেখে বলে, কি ম্যাডাম, কি সমস্যা? পালাতে চাচ্ছেন কেন? মা উত্তর করলো না, বরং জোর করে মুখটা নামিয়ে নিল হৃদের হাত থেকে। এভাবে মায়ের ভীষণ লজ্জা লাগছে। লজ্জায় শিখিয়ে মায়া হাঁসফাঁস করে দৃষ্টি লুকাতে চাইলো এদিক সেদিক তাকিয়ে। হৃদ মায়ের লজ্জা মিশ্রিত মুখটা দেখে দুষ্টু হেসে মায়ের নাক টানলো। মায়া উফ শব্দ করে। হৃদ মায়ের নাক ছেড়ে কপালে ঠুকা মারতে মারতে বলল, বারবার কাছে আসছেন, ধরা দিচ্ছেন, তর্ক করছেন না। কাহিনী কি? আমার প্রেমে টেমে পড়লেন নাকি ম্যাডাম? হৃদের দুষ্টু মুখভঙ্গিমা এই প্রথম দেখলো মায়া। লোকে মজা করে মিটমিট হাসতে পারে সেটা জানা ছিল না মায়ার। মায়া বিস্ময়ে হৃদের মুখের দিকে তাকালো। হৃদের ঠোঁটের কোণে অল্প হাসিটা দেখতে দেখতে মুহূর্তে গায়েব হয়ে গেল। হৃদ মুখটা স্বাভাবিক করে নিতেই মায়া মুখ ভার করে বলল, প্রেমে পড়ার জন্য আপনার ফিয়ান্সি শশী আপু আছে না? আমি কেন প্রেমে পড়তে যাব? আমি প্রেমে পড়বো না। হৃদের স্বাভাবিক হয়ে যাওয়া মুখটা আবারও উজ্জ্বল হলো। ঠোঁট বাঁকিয়ে হেসে দ্বিতীয়বারের মতো মায়ের নাক টেনে বলল, জলে? মায়া গাল ফুলিয়ে হৃদের দিকে তাকালো। কষ্ট পেয়ে হৃদকে পেছনে ফেলে পিঠ মুড়ে দাঁড়াতে দাঁড়াতে বলল, না। হৃদ মায়ের অবুঝ কাণ্ড দেখে ঠোঁট কামড়ে হাসলো। বউ তার জ্বলছে সেটা সে জানে। হৃদ জেনে শুনেই নিজের বউকে জ্বালাচ্ছে। মূলত তার ভালোই লাগছে এটা করতে। হৃদ মায়ের বাহু টেনে নিজের দিকে ফেরালো। মায়ের গাল টেনে বলল, পোড়া পোড়া গন্ধ পাচ্ছি ম্যাডাম, কার কলিজা যেন পড়ছে, তাই না? মা এক হাতে নাক ঘষতে ঘষতে হৃদের দুষ্টু দৃষ্টির দিকে তাকালো। হৃদ যে ইচ্ছে করে মায়াকে হেনস্থা করছে সেটা বুঝে মায়া কথা ঘোরাতে চাইলো। আশেপাশে দৃষ্টি ঘুরিয়ে মিহি স্বরে বলল, এই বাড়িটা কার? তোমার। হৃদের সোজাসাপটা উত্তরে বিস্মিত হলো মায়া। হৃদকে শুধিয়ে বলল, আমার? হৃদের উত্তরে মায়া মনে করলো হৃদ মায়ের সাথে মজা করছে। মায়া পুনরায় একই ভঙ্গিতে বলল, প্লিজ বলুন না বাড়িটা কার? আর ওই লিচু গাছটা, এটা কার? হৃদ মায়ের আঙুলের অনুসারে ঝুলন্ত লিচু গাছটার দিকে তাকালো।
সে ওপর থেকে দেখছিল মায়াকে এই লিচু গাছের আশেপাশে ঘুরঘুর করতে। হৃদ মায়ের হাতটা ধরে লিচুর গাছের সামনে দাঁড়ালো। ঝুলে থাকা লিচু থেকে একটা লিচু নিয়ে সেটার খোসা ছাড়ালো। বীজ ছাড়িয়ে সাদা অংশটুকু মায়ের মুখে তুলে দিতে দিতে বলল, এই বাড়ি, এই ঘর, এখানকার সবই তোমার। আমি তো ভাড়াটিয়া তোমার। আপনি ভাড়াটিয়া আমার? মায়া অবাক গলায় শুধালো হৃদকে। হৃদ একইভাবে দ্বিতীয় লিচুটা গাছ থেকে পেড়ে খোসা ছাড়িয়ে মায়ের মুখে তুলে দিতে দিতে সম্মতি দিয়ে বলল, মা মুহূর্তেই খুশি হয়ে গেল, কারণ সে হৃদের ইঙ্গিত বুঝতে পেরেছে। তাই হৃদ যে এই বাড়ির মালিক সেটা বুঝতে বাকি নেই মায়ার। মায়ের স্বামী এই বাড়ির মালিক হলে তো মায়া তো তার বউ, তাহলে সে মালকিন হবে, এটাই স্বাভাবিক। আর এজন্যই হয়তো হৃদ মায়াকে এই বাড়ির মালিক বলে সম্বোধন করছে। মা লজ্জা মিশ্রিত মুখে খুশি হয়ে গেল। হৃদ মায়ের মুখের দিকে তাকিয়ে আরো একটা লিচু মায়ের মুখে তুলে দিল। দুজনের কেউ কাউকে এই পর্যন্ত ভালোবাসি বলেনি, আর না কেউ কাউকে জানিয়েছে তাদের একে অপরের স্বামী স্ত্রী হওয়ার সম্পর্কে অবগত। ভালোবাসা মুখে প্রকাশ করেনি কেউ, অথচ এই দুজনকে একত্রে দেখলে যে কেউ বলে দিতে পারবে তাদের দুজনের মধ্যে কতটা গভীর প্রেম চলছে। হৃদের নিশ্চুপ ভালোবাসা আর মায়ের অস্থির মনোভাব দুজনকে একে অপরে ডুবিয়ে রাখে সারাক্ষণ। মায়ের মুখে যখন হৃদ শেষ লিচুটা তুলে দেয় তখন মায়া মুখ ফিরিয়ে নেয় আর খাবে না বলে। হৃদ তারপরও মায়ের মুখে শেষ লিচুটা দেওয়ার সময় হতভম্ব হয়ে গেট দিয়ে ঢুকতে দেখা গেল রাদীপকে। রাদীপকে দেখেই মায়া ভয় পেল। রাদীপ যদি মায়াকে এখানে দেখে উল্টাপাল্টা কিছু মনে করে বড়দের সবাইকে জানিয়ে দেয়, তাহলে বিপদে পড়বে ওরা দুজন। মায়া সেই ভয়ে হৃদকে না বলে দৌড়ে পালিয়ে গেল বাড়ির ভেতরে। মায়ের হঠাৎ কাণ্ডে হৃদ খানিকটা চমকালো। মায়ের দৌড়ে চলে যাওয়ার দিকে তাকিয়ে খানিকটা উঁচু গলায় খাট ছেড়ে মায়ের উদ্দেশ্যে ডেকে বলল, রাতের ব্যাপারটা ভুলিনি কিন্তু হৃদ, আমার অসমাপ্ত কাজটা সমাপ্ত চাই। ডাইনিং টেবিলে রাদীপের মুখোমুখি মায়া জড়তায় বসে আছে। পাশেই হৃদ টান টান হয়ে নাস্তার প্লেট উঠিয়ে বসলো। তাতে নাস্তা তুলে খাবে সে, তাই সামনে নানা রকমের খাবার, সার্ভেন্ট পাশেই দাঁড়িয়ে, অথচ কেউ প্লেটে খাবার তুলে দিচ্ছে না। এমন থমথমে পরিবেশে মায়া উঠতেও পারছে না জড়তায়। হৃদ একা থাকলে একটা কথা ছিল, কিন্তু রাদীপ মুখোমুখি বসে থাকার কারণে মায়া ভদ্রতা দেখিয়ে এই মুহূর্তে উঠে যেতে পারছে না। যদি বেয়াদবি হয় সেই জন্য, অথচ রাদীপের মনোভাব এমন যেন এই মুহূর্তে মায়া ছাড়া টেবিলের আশেপাশে আর কেউ নেই। সেই তখন থেকে রাদীপ ড্যাব ড্যাব করে মায়াকে দেখিয়ে যাচ্ছে। এতে করে মায়া ভীষণ নার্ভাস হচ্ছে, অস্বস্তিতে আঁচড়ে পড়ছে। এভাবে মুখের উপর এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে অস্বাভাবিক লাগে না বিষয়টা? হৃদ, মায়া আর রাদীপ দুজনের মনোভাব দেখলো। রাদীপকে আপাতত কিছু বলে লাভ নেই, সে বড় ভাইয়ের বউকে গবেষণা করতে বসেছে এই মুহূর্তে। যতক্ষণ না পর্যন্ত রাদীপের গবেষণা শেষ হবে ততক্ষণ পর্যন্ত সে মায়ের দিকে এইভাবেই তাকিয়ে থাকবে। হৃদ রাদীপকে উপেক্ষা করে মায়াকে বলল প্লেটে খাবার তুলে দিতে। মায়া আমতা আমতা করে আরো সিটিয়ে বসলো চেয়ারে। রাদীপের দৃষ্টি আর মতিগতি কোনোটাই পরিবর্তন হলো না। মায়াকে চেয়ার ছেড়ে উঠতে না দেখে এবার হৃদ বিরক্ত হলো। ধমক দিতেই মায়া হাঁসফাঁস করে উঠে দাঁড়ালো। অস্বস্তিতে পড়ে থতমত খেয়ে হৃদের ঠিক করে রাখা প্লেটটা উল্টিয়ে দিল। মায়ের এমন কাজে হৃদ কপাল কুচকালো। তীক্ষ্ণ গলায় বলল, কফি দাও। হৃদ মায়াকে কফির জন্য আদেশ করে মায়ের উল্টে দেওয়া প্লেটটা নিজেই আবার ঠিক করে রাখলো। মায়ের হৃদকে কফি দিতে চেয়ে চায়ের কেটলিতে ধরলে রাদীপ বলল, ভাবি আমার প্লেটটা উল্টিয়ে দাও ভাইয়ার মতো করে। সোজা প্লেটে নাস্তা করে মজা পাই না, স্বাদ আসে না। উল্টো প্লেটে নাস্তা করলে নিশ্চয়ই মজা পাবো, তাই না? রাদীপের মুখে ভাবি ডাকটা শুনে মায়ের মনে অস্থিরতার ঝড় উঠল। অস্থির ভঙ্গিতে মায়ের হৃদের দিকে তাকিয়ে দেখলো হৃদ মায়ের দিকে পূর্ব থেকেই তাকিয়ে আছে। দুই ভাই এমন করে মায়াকে কি দেখছে আল্লাহ জানে, কিন্তু মায়ের সাংঘাতিক অস্বস্তিতে ভুগছে এই মুহূর্তে। তাছাড়া রাদীপ যে সরাসরি মায়াকে ভাবি ভাবি ডাকছে তাতে হৃদ বাধাও দিচ্ছে না, বরং চুপ থেকে নীরব সম্মতি জানাচ্ছে। হৃদের নিশ্চুপ সম্মতি আর রাদীপের সরাসরি ভাবি ডাকায় মায়া ভেতর থেকে অস্থির হয়ে উঠল। সবকিছু গুলিয়ে ফেলে এলোমেলো কাজ করতে লাগলো। খালি চায়ের কাপটা হৃদের দিকে এগিয়ে দিতে দিতে বলল, আপনার রুটি। হৃদ মায়ের হাতের খালি চায়ের কাপটার দিকে তাকিয়ে সেটা নিজের হাতে নিয়ে বিস্ময়ে বলল, এটা রুটি? মায়ের হৃদের হাতের দিকে তাকিয়ে অস্থির ভঙ্গিতে লজ্জিত হলো। কি করবে ভেবে না পেয়ে তাড়াহুড়োই হৃদের হাত থেকে খালি কাপটা ছিনিয়ে নিতেই সামনে থেকে রাদীপ সিরিয়াস গলায় বলল, ভাবি আমাকেও ভাইয়ের মতো এমন রুটি দিন। লজ্জা ভয় অস্থিরতা একত্রে ঘিরে ধরল মায়াকে। রাদীপ যেন সেসব আরো বাড়িয়ে দিচ্ছে, বারবার ভাবি ডেকে আবদার করে মায়ের অনিচ্ছাকৃত ভুলগুলো আরো বাড়িয়ে দিচ্ছে। রাদীপ পুনরায় রুটি চাইলে মায়া হাতের কাছে একটা আপেল রাদীপের দিকে এগিয়ে দিতে দিতে ভয়ে আমতা আমতা করে বলল, আপনার চা।
রাদিফ মায়ের হাত থেকে আপেলটা নিয়ে গোল গোল চোখে সেটা কয়েক পলক দেখে টুপ করে সেটাতে কামড় বসাতে বসাতে বলল, আহা, ভাবির হাতের চা হলো অমৃত। চা তো নয়, যেন আপেলের স্বাদ পাচ্ছি খেতে। মা হৃদের দিকে একটা কলা এগিয়ে দিতে দিতে একই ভঙ্গিতে বলল, আপনার কফি। হৃদ মায়ের হাত থেকে কলাটা নেওয়ার আগেই রাদীপ সেটা ছু মেরে নিতে নিতে বলল, ভাবি, ভাইয়ের তোমার কফি খাওয়ার দাঁত নাই, আমার দাঁত আছে 34টা। এই যে দেখো, এই জন্য আমি তোমার কলা ফ্লেভারের কফিটা খাই। কেমন?